পরীক্ষণ পদ্ধতির অসুবিধা বা দোষ। আজকের আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইংলিশে যাকে বলা হচ্ছে ডিমেরিটস অফ এক্সপেরিমেন্টাল মেথড। নাম্বার 1, মনোবিদ্যায় পরীক্ষণ পদ্ধতি জড়বিজ্ঞানের ন্যায় কিন্তু সহজ সরল হয় না। এর মূল কারণ হলো জড়বিজ্ঞানের নিশ্চেতন জড় পদার্থের উপর পরীক্ষণ কার্য নিষ্পন্ন হয় এবং সে ক্ষেত্রে দেখা যায় পরীক্ষক দক্ষ এবং অভিজ্ঞ হলে পরীক্ষণলব্ধ সিদ্ধান্ত সঠিক হয়। কেননা মনোবিজ্ঞানের ক্ষেত্রে সেখানে কিন্তু সেই জিনিসটা হয় না। আমরা সাধারণত ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে আমরা সেখানে দেখি জড় পদার্থের উপর সবসময় পরীক্ষণ করা হচ্ছে, কিন্তু মনোবিজ্ঞানের ক্ষেত্রে তো জড় পদার্থ নিয়ে হয় না, সেখানে মানুষদের নিয়ে কাজ কারবার। কিন্তু মনোবৈজ্ঞানিক পরীক্ষায় পরীক্ষণ পাত্র জড় পদার্থ নয়, চেতন জীব মানুষ। মানুষ বৃত্তির পরীক্ষণে পরীক্ষণ পাত্র জড় পদার্থে নেয় নিশ্চেষ্ট থাকে না, তাকে আন্তর অভিজ্ঞতার বর্ণনা দিতে হচ্ছে, তার ভিতরে কি হচ্ছে সেগুলো বলতে হচ্ছে। কাজেই এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেবল পরীক্ষককেই দক্ষ এবং অভিজ্ঞ হলে চলে না, সেখানে পাত্রকেও পরীক্ষণ কার্যের দায় দায়িত্ব অনেকখানি বহন করতে হচ্ছে। এর ফলে পর্যবেক্ষণ অর্থাৎ পর্যবেক্ষক এবং পরীক্ষণ পাত্র দুজনেরই একজন তার দায় দায়িত্ব সম্বন্ধে সচেতন না থাকলে পরীক্ষণলব্ধ সিদ্ধান্ত সঠিক হতে পারে না। সুতরাং এই ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু মানুষকে নিয়ে পরীক্ষণ কার্য হচ্ছে, সেহেতু দুজনকেই কিন্তু সচেতন হতে হচ্ছে এবং প্রচণ্ডভাবে চাপ তৈরি হচ্ছে। নাম্বার 2, ভৌত বিজ্ঞানের পরীক্ষণ কার্যে পারিপার্শ্বিক অবস্থাগুলো পর্যবেক্ষক যেভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, মনোবৈজ্ঞানিক পরীক্ষণ কার্যে সেভাবে কিন্তু পারে না। বাহ্য পরিবেশ নিয়ন্ত্রণাধীন হলেও পরীক্ষণ পাত্রের মানসিক অবস্থাকে পর্যবেক্ষক সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। এই জন্য একটা অবস্থাকে পরিবর্তিত করে এবং অপর অবস্থাকে অপরিবর্তিত রেখে তার ফলাফল ভৌত বিজ্ঞানে যত সহজে নির্ণয় করা যায়, মনোবিদ্যায় তেমন সম্ভব হয় না। যেহেতু মানুষ, তার উপর পরীক্ষণ কার্য যখন চালানো হচ্ছে, তাকে কিন্তু বলতে হচ্ছে, সতর্ক হতে হচ্ছে। তাই জড় পদার্থের উপর যত পরীক্ষণ কার্য সহজ হয়, মানুষের ক্ষেত্রে কিন্তু সেইটা অনেকটা কঠিন হয়ে পড়ে। নাম্বার 3, পরীক্ষণ পদ্ধতির একটা ত্রুটি নির্দেশ করে স্টাউট তিনি বলছেন, কৃত্রিম পরিবেশে মানুষবৃত্তির স্বরূপ সঠিকভাবে প্রকাশ পায় না। স্বাভাবিক পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে যে মানুষবৃত্তি দেখা দেয়, কৃত্রিম পরিবেশে তার প্রকাশ কিছুটা বিকৃত হচ্ছে। স্বাভাবিক পরিবেশ অকস্মাৎ শত্রুকে সামনে দেখলে সে তীব্র রাগ বা ভয়ের উদ্রেক দেখাচ্ছে, কিন্তু পরীক্ষণাগারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কৃত্রিম পরিবেশে সৃষ্ট রাগ বা ভয়ের সেই তখন তীব্রতা সেটা কিন্তু থাকছে না। এর কারণ হলো স্বাভাবিক পরিবেশে শত্রুর সম্মুখীন হলে আমার নিরাপত্তা সম্বন্ধে আমাদের কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে একটা সংশয় রয়েছে, কিন্তু পরীক্ষণাগারে আমি দেখছি নিরাপত্তা সম্বন্ধে আমি নিশ্চিত থাকছি। কেননা পরীক্ষণাগারে সেটা তো জানা যাচ্ছে যে সেটা আর্টিফিশিয়ালভাবে করা হচ্ছে। তাই বাস্তব ক্ষেত্রে যে ভয়টা শত্রু দেখলে হচ্ছে, পরীক্ষণাগারে যেহেতু আর্টিফিশিয়ালভাবে করা হচ্ছে, সেই ভয়টা কিন্তু রিয়েল হবে না। তাই এখানে আর্টিফিশিয়াল একটা ভাব দেখা যাচ্ছে। নাম্বার 4, পরীক্ষণ পদ্ধতির অপর একটা ত্রুটি নির্দেশ করে স্টাউট বলছেন, একই পরীক্ষণ পাত্রের উপর বারবার প্রয়োগ করার ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষণে পরিবেশকে অভিন্ন রাখা যায় না। এর প্রধান কারণ হলো পরীক্ষণ পাত্র এক আত্মসচেতন ব্যক্তি। কেননা যে পরীক্ষা করছে সে তো সচেতনভাবে তার পরীক্ষা করছে। বিভিন্ন সময় যার মানসিক অবস্থার পরিবর্তন ঘটে। প্রথম পরীক্ষাটিতে পরীক্ষণ পাত্রের যে উৎসাহ এবং উদ্দীপনা থাকে, পরবর্তী পরীক্ষায় অভ্যস্ত হবার ফলে পূর্বের মতো সেই উৎসাহ এবং উদ্দীপনা থাকছে না। আবার অনেক সময় প্রথম পরীক্ষাটি পাত্রের কাছে ক্লান্তিকর মনে হতে পারে, যদিও অভ্যস্ত হবার পরে পরবর্তী পরীক্ষাগুলো ক্লান্তিকর রূপে আর অনুভূত হয় না। কাজেই বিভিন্ন পরীক্ষায় পাত্রের মানসিক অবস্থা একই রূপে থাকে না, কিন্তু বিভিন্ন কালে একই পরীক্ষণে পরিবেশ অভিন্ন না হলে পরীক্ষণলব্ধ সিদ্ধান্ত নির্ভরযোগ্য হতে পারে না। সুতরাং পরিবেশ ভিন্ন হলে, তারপরে যাকে পরীক্ষা করা হচ্ছে তার অবস্থার পরিবর্তন ঘটলে, যিনি পরীক্ষা করছেন তার অবস্থা ঠিক না থাকলে পরীক্ষণ কার্যে কিন্তু দেখা যাচ্ছে যে তখন সঠিক হচ্ছে না, তখন কিন্তু অসুবিধা তৈরি হচ্ছে। নাম্বার 5,
পরীক্ষণের উদ্দেশ্য সম্বন্ধে পরীক্ষণ পাত্র পূর্ব থেকে সচেতন থাকলে পরীক্ষণের উদ্দেশ্য ব্যর্থ হচ্ছে। ধরা যাক পরীক্ষক অর্থাৎ পর্যবেক্ষক জানতে চায় মদ্যপান কি কর্মক্ষমতা বাড়ায় না কমায়। এই ক্ষেত্রে পরীক্ষণ পাত্র মদ্যপায়ী হলে এবং পূর্ব থেকে পরীক্ষণের উদ্দেশ্য সম্বন্ধে সচেতন থাকলে মদ্যপানকে সমর্থনযোগ্য করার জন্য বিভিন্ন পরীক্ষায় তার স্বাভাবিক কর্মক্ষমতা অপেক্ষা বেশি কর্মক্ষমতা দেখায়। এর ফলে পরীক্ষিত ব্যক্তিটির প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে পর্যবেক্ষক যে সিদ্ধান্ত করেন তা নির্ভরযোগ্য হতে পারে না, কেননা সে আর্টিফিশিয়ালভাবে সব কিছু করার চেষ্টা করছে। পর্যবেক্ষকের উদ্দেশ্য সম্পর্কে সচেতন হলে পরীক্ষণ পাত্র পর্যবেক্ষককে খুশি করার জন্য প্রতিক্রিয়া করতে পারে। এই সব ক্ষেত্রে পরীক্ষণের উদ্দেশ্য ব্যর্থ হচ্ছে। তাই আর্টিফিশিয়াল পরিবেশে আমরা যদি পরীক্ষণ কার্য করতে যাই তখন কিন্তু দেখা যাবে যে সেটার উদ্দেশ্য সবসময় সঠিক হয় না, অনেক সময় সেটা ব্যর্থও হয়ে যায়। নাম্বার 6, ব্যক্তিতে ব্যক্তিতে নানারূপ পার্থক্য থাকার ফলে কোনো একজনের মানসবৃত্তি সম্পর্কে পরীক্ষণলব্ধ সিদ্ধান্তটা অপর ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করা যায় না, কেননা প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকের থেকে ভিন্ন। এর ফলে মানসবৃত্তির সংক্রান্ত সার্বিক যে নিয়ম সম্বন্ধে প্রতিষ্ঠা করা যায় না সেটা বোঝা যায়। জড়বিজ্ঞানে এই অসুবিধা থাকে না। পদার্থবিদ্যায় অথবা রসায়ন বিজ্ঞানে যে কোনো একটা বা কয়েকটা পরীক্ষার উপর নির্ভর করে সার্বিক সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব, কিন্তু মনোবিজ্ঞানের পরীক্ষণের ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তিভেদ থাকার ফলে এমন কোনো সার্বিক সিদ্ধান্তে সহজে উপনীত হওয়া যাচ্ছে না। তাই রসায়ন বিজ্ঞান কিংবা ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে কয়েকটা জড়বস্তুর উপর পরীক্ষা করে আমরা সার্বিক সিদ্ধান্তে আসতে পারি, কিন্তু মানুষের ক্ষেত্রে সেখানে আমরা সার্বিক সিদ্ধান্তে উপনীত হতে পারি না। নাম্বার 7, এমন কিছু বিষয় রয়েছে যাদের উপর পরীক্ষণ কার্য সম্ভব নয়, কেননা সেটা ক্ষতিকর। এক্সাম্পল দিলে বোঝা যাবে ব্যক্তিত্বের ওপর এবং বংশগতির উপর, অর্থাৎ ব্যক্তিত্বের ওপর বংশগতি যেমন হেরিডিটি এবং এনভায়রনমেন্ট, এই দুটোর এদের যে প্রভাব, এইটার উপর পরীক্ষণ কার্য করা কখনোই সম্ভব হয় না। এইরূপ পরীক্ষায় একই পিতামাতার দুটি যমজ শিশু সন্তানকে, যাদের দুজনেই পুত্র অথবা কন্যা, দুটো ভিন্ন পরিবেশে একজনকে শিক্ষিত সংস্কৃতি সম্পন্ন বাড়ির মধ্যে রাখা হলো আর আরেকজনকে অশিক্ষিত এবং সমাজ বিরোধীর আশ্রয় রাখা প্রয়োজন হলো, কিন্তু মানব শিশুকে দীর্ঘদিন অস্বাস্থ্যকর পরিবেশে রাখা তার মানসিক স্বাস্থ্যের পক্ষে নিদারুণ ক্ষতিকর হবে। কোনো পরিবার বা সমাজ এই জাতীয় পরীক্ষণ কার্যে সম্মতি দিতে পারে না, কেন যে যেরকম পরিবেশে থাকবে সে সেটাই শিখবে। এই ক্ষেত্রে কিন্তু পরীক্ষা করাটা অনেক সময় দেখা যায় যে দুর্বিষহ হয়ে ওঠে। সেটা ভালোও হতে পারে, সে আবার খারাপও হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে পরিবেশের কিংবা হেরিডিটি অথবা এনভায়রনমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে কাউকে যখন পরীক্ষা করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সব সময় সঠিক হয় না। তবে পরিশেষে একথা বলা যায় যে মনোবিদ্যার পরীক্ষণ কার্যে এই সব অসুবিধা থাকলেও কোনোটি অনতিক্রম্য নয়। অভিজ্ঞ এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন পরীক্ষক সুকৌশলে এই সব বাধা অতিক্রম করতে পারেন। একথা ঠিক যে ভৌত বিজ্ঞানের পরীক্ষণ কার্য অপেক্ষা মনোবিজ্ঞানের পরীক্ষণ কার্য অনেক বেশি জটিল, কিন্তু অসম্ভব নয়। পাত্র ও পর্যবেক্ষক নিজ নিজ দায় দায়িত্ব সঠিকভাবে পালন করলে মানসবৃত্তি সংক্রান্ত পরীক্ষণেও স্থির সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব। তাই পরীক্ষণ কার্য যখন করতে হবে, পরীক্ষক এবং পরীক্ষণ পাত্র দুজনকেই কিন্তু যদি সঠিকভাবে এবং সূক্ষ্মভাবে এবং মানসিক প্রস্তুতি নিয়ে যদি কোনো রকম পরীক্ষা করে সেটা কিন্তু সম্ভব হতে পারে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।